গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। নমস্কার, গল্পের দর্পণে আপনাদের সবাইকে স্বাগত। বেড়াতে কে না ভালোবাসে? আমি ভীষণ ভালোবাসি। এই বেড়াতে গিয়ে যদি এমন কিছু জিনিস হাতে পাওয়া যায় যা দিয়ে লেখা যায় একটি গল্প, সেরকম একটি তালা আমার হাতে এসে পড়ে। যে তালার 4টে প্যাচ এবং 3টে চাবি, সেই নিয়েই আমার একটি গল্প, 3 চাবির 4 প্যাচ। আর এই গল্পটি আপনাদের সামনে উপস্থাপন করছে সৌভিক সেন, শাশ্বতী রায় ও উর্বরী জানা। তাহলে শুনে নিন গল্প 3 চাবির 4 প্যাচ, মগজ ধোলাই কেমন দেখ। সংসারে অনেক ধরনের মানুষ পাওয়া যায়। তার মধ্যে কিছু কিছু মানুষ নিজেদেরকে স্বাধীনভাবে রাখতে পছন্দ করে। তারা মনে করে সংসার পাতা মানেই যন্ত্রণাকে নিমন্ত্রণ করে লোক খাইয়ে ঘরে ডেকে নিয়ে আসা। তাই ওই একদিনই ফুলের গন্ধ সবার ভালো লাগে। তারপরে সম্পর্কে পছন্দ হলে ফুলের গন্ধ দুর্গন্ধে পরিণত হয়। তাই বিয়ে থেকে মুখ ঘুরিয়ে থাকাই তখন অনেক মানুষের মনোপ্রবৃত্তি। কিন্তু যখন বার্ধক্য এসে উপস্থিত হয়, যখন মনে হয় তার সেবা করার জন্য বা প্রতিপত্তি রক্ষণাবেক্ষণের জন্য একজনের প্রয়োজন, তখন ভাগ্নে, ভাইজিরা বা ভাইপোরা তাদের মামা, কাকা বা জ্যাঠার হাত ধরে। আগেকার দিনে বহুলাংশে দেখা যেত সেই রকমই অনেক সংসার। বোনের মারা যাওয়ার পর ভাগ্নেদের, আর দাদা মারা যাওয়ার পর তার ছেলে মেয়েদের দেখাশোনার ভার এইসব লোকেদের হাতে এসেই পড়ত। 50-এর দশকে এক ডাক সাইটে ব্যবসায়ী ছিলেন মৃদুলকান্তি বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়িতে গৃহসদস্য বলতে 2 ভাইপো ও এক ভাগ্নি। ভাগ্নির নাম সুমনা, আর 2 ভাইপো, একজন ললিত আর একজন তাপস। ললিত কাকার যথেষ্ট দেখভাল করে, এমনকি কাকার দোকানদারিতেও সে বিশেষ তৎপরতার সঙ্গে খেয়াল রেখে সবকিছু নিজের মতো করে গুছিয়ে কাকাকে সাহায্য করে। কাকাও 2 ভাইপো ভাগ্নি অন্তপ্রাণ। বোন নির্মলার ভালো জায়গাতেই বিয়ে হয়েছিল, কিন্তু শ্বশুরবাড়ি বেশ বড়। জামাই শ্রীজাত ও বোন নির্মলার প্রথম সন্তান সুমনা। ডাক্তারের পিছনে বেশি খরচা করতে চাননি নির্মলার শ্বশুর। তো জন্মের সময় সুমনার মাথাটি নিচের দিকে থাকার কারণে ও গলায় নাড়ি পেঁচিয়ে থাকার কারণে বেশ সমস্যাতেই পড়তে হয়েছিল প্রসব করানোর পূর্বে দাইমাকে। কিন্তু দাইমার সুপটু হাত সুমনার প্রাণ বাঁচালেও নির্মলা বাঁচেনি। সুমনা প্রথম সন্তান, তাও আবার মেয়ে। এই নিয়ে নানা জলঘোলা হলো। নির্মলার স্বামী শ্রীজাত মদের মধ্যে ডুবিয়ে নিজের লিভারটাকে বরবাদ করে ফেলল। তাই বাঁচল না বেশি দিন। 5 বছরের মধ্যে সব শেষ। সুমনাকে নিয়ে মৃদুলকান্তি চলে আসেন তার বাড়িতে। 2 ভাইপো ও ভাগ্নিকে বড় করতে গিয়ে বিয়ে থা করা হয়নি তাঁর। মৃদুলকান্তির দাদা সুবলকান্তি, তিনিও যক্ষ্মায় প্রাণ ত্যাগ করেছেন। বিধবা বৌদি কিছুদিন হল পরলোক গমন করেছেন অতিরিক্ত খাবার খেয়ে। বৌদি নিহারিকা ছিলেন যথেষ্টই খাদ্যরসিকা। নানা রকম তেল, ঝাল, মশলা দিয়ে রান্না ছাড়া অন্য কিছু তার মুখে রুচত না। ফলে রোজ রোজ গড়গড়ে রান্না খেয়ে 159 কেজি ওজন নিয়ে পরলোক গমন করেছেন মাসখানেক হল। ভাইপো তাপস ও ললিত দুজনের কেউই তাকে কাঁধ দিতে সাহস করেনি। দোকান থেকে 6 জন মুটে, ললিত, তাপস, বাড়ির গাড়ির চালক কান্ত আর রাধুনী ঠাকুর জগন্নাথ, মোট 10 জন মিলে তাকে চাগিয়ে ঠেলা গাড়িতে করে শ্মশানে নিয়ে গেছে।
মৃদুলকান্তির খুব ভয় ছিল দমের পেটানি খেয়ে বৌদি আবার উঠে না বসেন। যাই হোক, বড় মামি চলে যাওয়ার পর সুমনাই সংসারের সমস্ত হাল সামলেছে। আর এক ভাইপো তাপস, তার ব্যবসা বাণিজ্যে মন নেই, সে গায়ক হবে। সকাল 6টা থেকে তার গলার আওয়াজে বাড়িতে কাকপক্ষী টিকতে পারে না, ফলে তার রেওয়াজখানার ঘরটি বাড়ি থেকে মোটামুটি ওই 500 মিটার দূরে। মৃদুলকান্তি বাইরে বেরোলেই পাড়া প্রতিবেশীদের অভিযোগের ঠেলায় কান পাতা দায় হয়ে পড়ে। এই তো সেদিন বাড়িতে বেশ ঝামেলা। পাড়ার 4-5টা ছেলে ছোকরা কয়েকজন বয়স্ক লোক মিলে মৃদুলকান্তির সাথে দেখা করার জন্য বাড়ির বাইরে হত্যে দিয়ে পড়ে রইল। এই শালা তানসেনের বাচ্চা, সকাল থেকে শুরু করেছিস, বেরিয়ে আয়। একবার যদি হাতে পাই না তুই ছাতু করে দেব। সকালে বেলা ভেড়ার ডাক হচ্ছে। এই এটাকে বার কর। সকাল থেকে শুরু করেছে, নেই আর ও গান শোনাতে এসেছে, চালিয়ে মারলো। এই শালাকে বার করে এই এটাকে বার করে ছাতু করে দেব। গান করবে। মৃদুলকান্তি আসতেই সবাই মিলে একসঙ্গে যে যার মতো করে বকতে শুরু করলো। তার মধ্যে যার যার গলা চড়া, তাদের কথাই তাঁর কান পর্যন্ত পৌঁছল। যেটুকু কানে এলো তাতে তাঁর আর বুঝতে বাকি রইল না যে সব অভিযোগই তাপসের বিকট ষাঁড়কণ্ঠের গান ও গলা সাধার কারণে। তো অতিরিক্ত পরিমাণে বিব্রত ও নিদ্রাহীনতায় ভুগে তার ছোট ভাইপো তাপসের জন্য বাড়ি বয়ে নালিশ করতে এসেছে। মৃদুলকান্তি তাদেরকে কথা দিয়ে কোনো রকমে শান্ত করে বিদায় দিলেন। তারপরে ছোট ভাইপো তাপসকে পিটিয়ে পাপোশ বানাতে চোখ রগরগে করে রওনা দিলেন তাপসের ঘরের উদ্দেশ্যে। হাতে লাঠিটি উঁচিয়ে দেখলেন, বাবা, ঘরে তাপস নেই। এরপর প্রচণ্ড জোরে বলপূর্বক তিনি তাঁর লাঠিটি তাপসের বিছানায় বার দুয়েক মারতেই খাটের তলা থেকে তাপস হুড়হুড়িয়ে বেরিয়ে এসে কাকাকে ধাক্কা দিয়ে দুর্দার গতিতে পলায়ন করল। তাপসের বেরিয়ে আসার পিছনে অন্য কারণ ছিল। বিছানার ওপরে লাঠি দিয়ে মারার ফলে তোষকের ভিতর থেকে দুটি ইঁদুর টপ টপ করে লাফ মারে তাপসের গায়ে। মরে গেলাম রে! এই বলে পলায়ন করার পর আজ 2 সপ্তাহ হয়ে গেল তাপস ঘরে ফেরেনি। 2 সপ্তাহ সবাই নির্বিঘ্নেই কাটিয়েছে, কোনো ঝুট ঝামেলায় পড়তে হয়নি। পাড়াপড়শি সুখনিদ্রায় মগ্ন ছিল, তাই নালিশ ধেয়ে আসেনি বন্দ্যোপাধ্যায় পরিবারে। সুমনা সংসারের হাল ধরেছিল। সুমনা চলে গেলে কি হবে এই ভেবে ললিতের বিয়ের কথা চলছিল। তাপস চলে গেছে 1 বছর হয়ে গেল। ললিতের বিয়ের জন্য যে পাত্রী দেখা হয় সে পাত্রী তার পছন্দ হয় না। ললিত ভেবেছিল বাকি জীবনটা কাকার মতোই কাটিয়ে দেবে। তবুও ললিতের যে কোনো মেয়ে মানুষের সঙ্গে সঙ্গদোষ ছিল না তা নয়, তবে সেসব মেয়ে মানুষদের বাড়ির বউ করে নিয়ে আসা চলে না। তো মৃদুলকান্তি ভাবলেন তার অনুপস্থিতিতে ব্যানার্জি টেক্সটাইল ভালোই চলবে, কারণ ললিত তাতে বেশ পারদর্শী হয়ে উঠেছে। শুধু সমস্যা একটাই, এদের ভবিষ্যৎ কি হবে। এই সব নিয়ে মৃদুলকান্তির মাথায় চিন্তা ভর করল। সুমনার সারাদিন সংসার, ছোট মামার জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, ললিত দাদার হাতে সবকিছু যোগান দেওয়া, এই সব নিয়েই কাটি। সব মিলিয়ে মিশিয়ে সুমনা সংসার থেকে চলে গেলে মৃদুলকান্তির সংসার অক্কা পাবে। তাই সব জেনে বুঝেও নিজের স্বার্থ রক্ষার্থে মেয়েটার জীবনের জন্য ভাবতে কেউ যেন অগ্রসর হতে চায় না।
হঠাৎ একদিন রাত্রে তাপসের উদ্ভব হলো। তাপসকে দেখে ললিত ও সুমনা যার পরনায় চমকে উঠেছিল। গালে বড় বড় খোঁচা খোঁচা দাড়ি, মাথায় বড় বড় চুল, পরনে একটি আলখাল্লা। রবি ঠাকুরের চুল ও দাঁড়িতে কালো কলপ করলে যেমন দেখতে লাগবে, তাপসকে ঠিক তেমনই দেখতে হয়েছিল। সুমনা তো প্রথমে রবি ঠাকুর এই বলে ধরাম করে সদর দরজায় অজ্ঞান হয়ে পড়ে গেল। সুমনার পড়ে যাওয়ার আওয়াজ শুনে ধূপ ধাপ করে ললিত ছুটে এসে দেখে রবি ঠাকুরের নবীন সংস্করণ তার সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে রবি ঠাকুরের মুখ থেকে তাপসের গলা বেরিয়ে আসতে খানিক ভেমনি খেল ললিত। তারপর চোখ কচলে মুখ থেকে একটা শব্দই বের করল, শালা হারামজাদা। এই ছন্দপতনের কারণ অনুসন্ধান করতে মৃদুলকান্তি নেমে এসে তার পায়ের চটিটি তাপসের দিকে তাক করবেন কি করবেন না দেখেন গেরুয়া বসন। যাই হোক, নিজেকে সামলে নিয়ে তাপসকে ভিতরে ঢোকান। পরদিন তিনি নাপিতকে ডেকে নিয়ে এসে তাপসকে রবি থেকে কবিতে রূপান্তরিত করেন। তারপর তাপসের কাছ থেকে জানতে পারেন যে সে নেংটি ইঁদুরের কামড় খেয়ে সরকারি হাসপাতালে পড়ে থাকে, যদি তার প্লেগ হয় এই ভেবে। তারপর সেখানে ভীরপুটি বাবার রক্তাল্পতার কারণে রক্তের প্রয়োজন হয়। তাপস সেই সহৃদয় ব্যক্তি যে অতিরিক্ত 2 বোতল দিয়ে ভীরপুটি বাবার ভক্ত পরিবেষ্টিত মায়াবন্ধন ছিন্ন করে ওপারে যাওয়ার পথ রোধ করে। ফলে ভীরপুটি বাবা তার ঋণ পরিশোধ করার জন্য পশ্চাৎ অনুসরণ করিয়ে পাহাড়ে, বন্দরে, গুহাকন্দরে চরকি ঘোড়া ঘুরিয়ে ছেড়েছেন। বর্তমানে এই ভীরপুটি বাবার পটকে যাওয়ার কারণেই তাপস সটকে যেতে সক্ষম হয়েছে। মৃদুলকান্তি সব বৃত্তান্ত শুনলেন। তুই কি এখনো গান গাস? কেন কাকা, তুমি আমার গানকে বড্ড মিস করছো এই কদিনে, না কি? তুই ছিলিস না, তোর গান ছিল না, তাই আমিও পাড়ার লোকেরা শান্তিতে ছিলাম। বর্তমানে তোকে দেখে আমার মনে হলো অশান্তি আবার ঘরে প্রবেশ করল। তাপস মাথা নিচু করল, আর কিছু বলল না। সুমনা অবাকভাবে দেখল তার ছোটদার কিছু পরিবর্তন তো অবশ্যই হয়েছে, তবে তা ক্রমশ প্রকাশ্য। তাপস তার পুরনো রেওয়াজ ঘর বা বৈঠকখানা ভালো করে পরিষ্কার করে নিল। মৃদুলকান্তির আশঙ্কা হল পরদিন সকাল থেকে আবার কত অভিযোগের বন্যা ধেয়ে আসবে এই ব্যানার্জি বাড়িতে। এই ভাবনায় চোখ বুঝলেন তিনি। যখন চোখ খুললেন তখন বাইরে আলো ফুটেছে, আর দূর থেকে সুমধুর কণ্ঠে ভেসে আসছে ভোরাইয়ের সুর। মৃদুলকান্তি কণ্ঠ অনুসরণ করে অগ্রসর হয়ে দেখলেন, অবাক কাণ্ড, এ তাপস না হেমন্ত? তখন বাজারে হেমন্ত মুখোপাধ্যায়ের গানের রেকর্ড চারিদিকেই বাজছে, তাই মনের মধ্যে আনন্দের স্ফুরণ হল। ধীরে ধীরে তাপসের গলার সুখ্যাতি ছড়িয়ে পড়ল চারপাশে। মৃদুলকান্তি ঠিক করলেন খুব শীঘ্রই তাপসকে বৈবাহিক জীবনে আবদ্ধ করবেন। তাপস বৈবাহিক জীবনে আবদ্ধ হল। ঘরে এলো লক্ষ্মীমন্ত বউ কানন। এবার মৃদুলকান্তির শরীর ধীরে ধীরে ভাঙতে লাগল। কাননের ঘরে আসার পরেই সুমনাকে পাত্রস্থ করতে তৎপর হল মৃদুলকান্তি, ললিত ও তাপস। সুমনারও বিয়ে হয়ে গেল। সুমনার বর একটি মোটর কোম্পানির ম্যানেজার, বাবা মা একটি দেওর ও তার স্বামী। এই নিয়েই সুমনার সংসার। বন্দ্যোপাধ্যায় সংসার যেমন গড়ল তেমন সংসারের সদস্যের পরিবর্তন হল।
পরিবর্তন হলো শুধুমাত্র তাদের ভাব ভালোবাসার নয়, আচার আচরণেও। লক্ষ্মীমন্ত বউ যে কখন ঘরের অলক্ষ্মী হয়ে উঠল তা বুঝতেই সংসার ভেঙে ফালা হয়ে গেল। কানন যেন হয়ে গেল অরণ্য। অশান্তির ভয়ে ললিত এখন আর বাড়ি আসে না, দোকানেরই উপরে একটা ঘরে থাকে। ঠাকুর জগন্নাথ এখন বৌমার মুখের তোড়ে বয়ে গেছে উৎকলে। অপমানের ভয়ে সুমনাও এ বাড়িতে আসে না, শুধু দূর থেকে কাঁদে ছোট মামাকে দেখার জন্য। তাপস গান গায় আর তা থেকে যা পায় তাই দিয়েই সে চালায়। ড্রাইভার কান্ত মৃদুলকান্তির কাছাকাছি থাকে, সেই এখন দোকান থেকে রুটি তরকারি বানিয়ে নিয়ে আসে তার জন্য। তাপসের বউ কানন, সে নিজের মানুষ ছাড়া আর কাউকে খেতে দিতে পারবে না জানিয়ে দিয়েছে। ফলে কাকার টাকায় অধিকার, কিন্তু সেবায় নয়। এইভাবে ক্রমাগত বিক্ষিপ্ত মানসিকতার কারণে শরীর ভাঙতে ভাঙতে বিছানা নিলেন মৃদুলকান্তি। কাকা ও মামার শেষ পরিণতির খবর প্রাপ্ত হওয়ার আগে কাননের মুখ ঝামটার তোয়াক্কা না করে কাকা ও মামার সাথে জীবনের শেষ সময়টা কাটাতে বন্দ্যোপাধ্যায় বাড়িতে উপস্থিত হল ললিত ও সুমনা। মৃদুলকান্তি তার সমস্ত টাকা পয়সা একটি আলমারির মধ্যে রেখে তাতে একটি তালা ঝুলিয়ে দিলেন। ডাক্তার ঢুকল মৃতদেহ পরীক্ষা করতে, কারণ না হলে পারলৌকিক কাজ করা সম্ভব নয়। মৃতদেহ নিচে নামানোর পর কান্ত এলো কর্তাবাবুর ঘর সাফসুফা করতে। কর্তাবাবুর অবর্তমানে তার ডেরা ড্যান্ডা উঠল এ বাড়ি থেকে। মনে বিষাদ নিয়ে চোখের জল মুছতে মুছতে বিছানা পরিষ্কার করতে গিয়ে একটি খাম পেল কান্ত, যার ভিতরে আরও 3টি খাম রয়েছে। খামের ওপরে লেখা রয়েছে তাপস, ললিত ও সুমনা। শোকাকুল পরিবেশের মধ্যে কান্ত খামগুলো নিয়ে যার যার নামে তার তার হাতে দিল। 3 জনের চিঠিটি একই বয়ানে। চিঠিটি খোলার সাথে সাথে একটি করে চাবি টপ টপ করে খসে পড়ল। সবাই একটি করে চাবি পেল এবং চিঠির ভিতর যা লেখা রয়েছে তা এরূপ: আমি সারা জীবন ধরে বহু খেটে এই সম্পদ তৈরি করেছি। আমার অবর্তমানে যার ভাগীদার তোমরা। তবে তোমাদের জন্য আমি নির্দিষ্ট কিছু জিনিস দুজনের কাছে গচ্ছিত রাখলাম। যদি তোমরা একত্র হও এবং আবার আগের মতো একসঙ্গে একই ভালোবাসা ও আদরে বসবাস করতে পারো, তবেই তোমরা আমার এই সম্পদের অধিকারী হবেই। এর জন্য অবশ্যই তোমাদের সুলতার কাছে যেতে হবে। সুলতাই একমাত্র তোমাদের জিনিস তোমাদের হাতে তুলে দেবে। শোক ছেড়ে সবার সন্দেহের তীর মাথার মধ্যে গজগজ করতে লাগল। কে এই সুলতা? শেষ বয়সে কি কাকার মনে সুরসুরি লেগেছিল, যার জন্য কাকার সুলতাকে প্রয়োজন হয়েছিল? মনের মধ্যেকার গুজগুজানি মুখ দিয়ে বের হয়ে এলো, আর এর উত্থাপন করল সবার চোখের বিষ কানন। মনের মধ্যে সন্দেহের খোঁচা থাকলেও সুমনার সঙ্গে সঙ্গে তীব্র প্রতিবাদ করল। মামাকে আজ পর্যন্ত আমি কোনোদিন কোনো মহিলার সাথে আলাপচারিতা করতে দেখিনি, বা কখনো ফোনেও আলাপচারিতা করতে শুনিনি। তাহলে এরকম সন্দেহের প্রকাশ কেন? ললিতের সন্দেহটা কাননের কথা শুনে ব্যাটে বলে হতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সুমনার কথার গুগলি বলটা পাশ কাটিয়ে বেরিয়ে গেল। সত্যি তো, আমিও কোনোদিন কাকাকে দোকানের ক্যাশ ছেড়ে উঠতে দেখিনি। মহাজনদের বা খরিদ্দারদের সঙ্গে ফোনে কথা ছাড়া কোনোদিন তো অন্য কোনো ইন্টু কথা আমি শুনিনি। তাহলে এই সুলতা মৃদুলকান্তির ঘাড় ধরে কবে লতিয়ে উঠল? আচ্ছা, তোমরা খারাপ কেন ভাবছ? ভালো তো হতে পারে।
কেউ ফোঁটা বা রাখিও তো পড়াতে পারে। কাননের পাতিলেবুর মতো দুটো বড় চোখের মাঝখানের ভস্মীভূত করে দেওয়ার মতো তারা দুটো দেখে তাপস লেজ গুটিয়ে বসে পড়ল। সুমনা এই বিষয়টা লক্ষ্য করল। কেউ যদি ভেবে থাকে আমার মামা দুশ্চরিত্র, লম্পট, তাহলে সে অবশ্যই তার বাড়ির ভোগ দখল ছেড়ে নিজের রাস্তা নিজে দেখে নে। সুমনার এই বোমব্লাস্টিং কথা শুনে কানন হঠাৎ কাকা গো এই বলে কেঁদে ফেলল। দেখাতে চাইল সে কত পীড়িতের আঁটি। নেকা ষষ্ঠী। যাই হোক, বাড়িতে মরা পড়ে আছে, তার সৎকার তো করতেই হবে। পাড়া প্রতিবেশীরাও জড়ো হচ্ছে বাড়িতে। তার সাময়িক নাটকের মাঝখানে পর্দা পড়ল। 4 পায়ে চ্যাংদোলা করে মৃদুলকান্তিকে নিয়ে গেল শ্মশানে। মাথার গোড়ায় জ্বলছে গোছা ধূপের ধোঁয়া, চোখে তুলসী পাতা দেওয়া তাই রক্ষে। যাই হোক, শ্মশানের কাজ শেষ করে শ্মশান যাত্রীদের লুচি, আলুর দম, রসগোল্লা গিলিয়ে বিদায় দেওয়া হলো। তারপরেই উঠল আবার নাটকের পর্দা। ললিত ও সুমনার উপস্থিতিতে কানন এখন খুব একটা ধারে কাছে ঘেঁষছে না। তাই 3 ভাই বোনের একসঙ্গে বসাটা প্রায় অনেকদিন পর যেন ব্যানার্জি বাড়ির চোখ দেখছে। সুলতার প্রসঙ্গ টানতে টানতে গল্পের মোড় কখন যেন কাকা বা মামার স্মৃতিচারণে ঘুরে গেছে। এই সময় হঠাৎ কান্ত ঘরে ঢুকল। বাহ, বহুদিন পর 3 জন একসঙ্গে। সবাই হাসলো কান্তর এই কথা শুনে। কান্তরা, তোমার হাতে কি? শুনুন, বাবুর ডেথ সার্টিফিকেট রিসিভিং কপি, এতে আপনাদের সই লাগবে। প্রথমে সুমনা, ললিত, তারপর তাপস সই করল। এরপর কাগজটা এগিয়ে দেওয়া হলো কান্তর হাতে এবং বলা হলো, দেখে নাও সইটা ঠিক জায়গায় হয়েছে কিনা। কান্ত কাগজের ওপর চোখ বোলাতেই থমকে গেল। 3 জনের ভ্রু কুঁচকে গেল। কি হলো? সইটা কি তাহলে ভুল জায়গায় করেছে? হঠাৎ কান্ত হো হো করে হেসে উঠল। ওই কি হলো? হাসছিস কেন? সুলতার খোঁজ পেয়েছি। হঠাৎ সবাই পেছনে কাঠ পিঁপড়ে কামড়ানোর মতো লাফিয়ে উঠল। কেউ বলল, কে? কেউ বলল, কোথায়? কেউ বলল, এখানে এসেছে। সত্যি বলিয়ারি বাবুর মাথা, সে আমাদের সঙ্গে আছে। এই বলে সুমনার দিকে আঙুল তুলে বলল, সু। ললিতের দিকে আঙুল তুলে বলল, লা। আর তাপসের দিকে আঙুল তুলে বলল, তা। হঠাৎ সবাই ধপ করে বসে পড়ল। আইয়ো, এবার তোমাদের কটা সইগুলো দেখো। এই বলে সে 1, 2, 3 নামের প্রথম অক্ষরগুলো ছেড়ে দিয়ে বাকি অক্ষরগুলোয় হাত চাপা দিয়ে দিল। সবাই দেখল কান্তর হাতের ফাঁক দিয়ে সুলতা উঁকি মারছে। এরপর ভাইপো ভাগ্নিদের মধ্যে হয়ে পড়ল কেউ ফেলুদা, কেউ ব্যোমকেশ, আবার কেউ লেডি শার্লক হোমস। তাহলে তাদের কাছে যে চাবি রয়েছে সেটা নিশ্চয়ই কোন তালার? তাহলে তালা কোথায়? রহস্য উদ্ঘাটন করতে সবাই কাকা বা মামার ঘরের দিকে পা বাড়ালো। মৃদুলকান্তির ঘরের সিন্ধুকে ঝুলছে একটা তালা। ইনি শ্রীমতী সুলতা। তবে আগাগোড়ায় এতটাই ঘুমটা না যে চাবি ঘোরানোর জায়গাটি অদৃশ্য। নেড়ে চেড়ে সবাই তালাটাকে ধরে এদিক ওদিক ঘোরালো।
কিন্তু তালাটিতে চাবি ঘোরানোর কোনো ছিদ্র নেই। তাহলে তালাটা কি ভাঙতে হবে? না না, মামার জিনিস কিচ্ছু ভাঙা হবে না, বুদ্ধি খাটিয়ে বার করো। তিনজনই সুলতা দেবীর সামনে বসে পড়ল এবং নিজেদের চাবিগুলো দেখতে থাকল। ললিত ও তাপসের চাবির থেকে সুমনার চাবি সম্পূর্ণ আলাদা। হঠাৎ সুমনা চাবিটির মাথায় দেখল একটি বড় চৌকো গর্ত, যা অন্য চাবির দুটোর মাথায় নেই। মাথাটি কেমন যেন গাড়ির নাট টাইট দেওয়ার মতো। ভালো করে লক্ষ্য করে দেখতে পেল তালাটির তলায় একটি চৌকো নাটের মতো অংশ আছে। এরপর চাবিটির মাথায় যে ফুটোটি রয়েছে সেই ফুটোটি তালাটির তলায় যে নাটটি রয়েছে তাতে একদম বসে গেল। এরপর প্যাঁচ ঘোরাতেই নাটটি খুলতে শুরু করলো। সেই দেখে বাকি দুজন হামড়ে পড়ল। নাট খুলে হাতে, তবুও তালার চাবি ঘোরানোর কোনো ছিদ্র পাওয়া গেল না। তালাটি উল্টে দেখা গেল নাটটি যেখানে খুলেছিল সেখানে একটি গর্ত, এবং গর্তের মাঝখানে পেরেকের মতো একটি সরু শলাকা। দেখি দেখি দেখি, এবার আমার পালা। ললিত এই বলে সেই গর্তের মধ্যে তার চাবিটি ঢোকাতে গেল, কিন্তু চাবি ঢুকল না, কারণ ওই শলাকার সঙ্গে তার চাবির মাপ এক নয়। এরপর তাপস দেখল তার চাবির মাথায় কোনো ফুটোই নেই, তাহলে তার এই চাবি তো ঢুকবেই না। ললিত ও তাপসের দৃষ্টি গেল আবার সুমনার চাবির দিকে। সুমনার চাবিটি গর্তে ঢোকাতেই ঠিকঠাক বসে গেল এবং প্যাঁচ ঘুরতে শুরু করলো। যত প্যাঁচ ঘুরে তত তালা লম্বা হয়। খানিকক্ষণ এইভাবে ঘোরানোর পর আর ঘোরানো যাচ্ছে না। সুমনার কাজ শেষ। চার চৌকো তালায় দেখা যায় একদিকে গোল ফুটো ও অন্যদিকে চাবি ঘোরানোর ফুটো। ফুটো দুটো দেখেই বোঝা যাচ্ছে একটিতে ললিতের চাবি ও একটিতে তাপসের চাবি ঢুকবে। তাপস চাবি নিয়ে এগোতেই সুমনা বাধা দিল। না না, দাঁড়াও দাঁড়াও, মামা যখন এত প্যাঁচ কষেছে তখন মনে হয় দ্বিতীয় চাবিটি যেটা কাজে লাগবে তা হলো ললিতদার, তাই তো সুলতা, সুতাল নয়। সুমনা তো ঠিকই বলেছে, দাদাকেই আগে সুযোগ দেওয়া হোক। রায়বাগিনী কখন যে গুটি গুটি পায়ে এই গবেষণাগারে প্রবেশ করেছিল তা সম্পর্কে কেউই অবগত হতে পারেনি। তিনটি মুন্ডু সরাসরি পিছন দিকে ঘুরে কাননকে দেখে আবার সুলতার দিকে চোখ ফেরালো। ললিত প্যাঁচ ঘোরালো। প্যাঁচ ঘুরেই চলে প্রায় 1 মিনিট ধরে। প্যাঁচ ঘোরানো বন্ধ হলে তাপসের সুযোগ এলো। ফুটোয় চাবি ঢুকিয়ে চাবির কান মুলতেই তালা খুটুস করে খুলে গেল। তালা খোলার পর সিন্দুক থেকে বেরোলো শুধু কাগজ। প্রথম কাগজটি একটি উইল, তাতে লেখা আছে, 3 ভাই বোন যদি একসাথে বসবাস করে তবেই এই বাড়ি তাদের থাকবে এবং বংশ পরম্পরায় ভোগ করতে পারবে, নচেত এই বাড়ির সমস্ত শর্ত ভারত সরকারের হাতে চলে যাবে। দ্বিতীয় কাগজে দেখা গেল ব্যাংকের বই, তাতে ভাই বোনের নাম নমিনি করা আছে। সেই উইলে আরও লেখা আছে, ব্যাংকে যে গচ্ছিত টাকা আছে তা 3 জনের একত্রে সইয়ে তোলা সম্ভব হবে, কারোর একার সইয়ে হবে না। বাকি যা সোনাদানা রয়েছে তা মৃদুলকান্তি, কানন ও সুমনাকে অর্ধেক অর্ধেক ভাগ করে দিয়েছে। দোকানের ভাগ ললিত ও তাপসের। এই দোকান যদি তাপস ও ললিত একত্রে চালায় তবেই দোকান অগ্রসর হবে, নচেত এই দোকানের কর্মচারীরা ভোগ দখল করবে। মৃদুলকান্তি গাড়িটি কান্তকে দিয়ে গেছেন এবং ভবিষ্যতের জন্য 1 লক্ষ টাকা সুমনা, ললিত ও তাপসকে
ব্যাংক থেকে তুলে দিতে বলেছেন। উইল পড়ার পর তিনজনেই বুঝল কাকা শেষ জীবনে সন্তান হারানোর তীব্র যন্ত্রণা পেয়েই হয়তো চলে গেছেন। পরিবারের একে অপরের প্রতি যদি সহানুভূতিশীল মানসিকতা থাকে তাহলে পরিবার কখনো ভাঙতে পারে না। ছোট থেকে যাদের সঙ্গে বড় হয়ে ওঠা, বড় হয়ে তারা কেন বদলে যায়? নিজের পরিবার হলে কেন ভাই বোনের পরিবার আলাদা হয়ে যায়? কেন সেই ভালোবাসা, টান, খুনসুটি থাকে না? কেন এসে যায় মান, অভিমান আর আঙুল তোলা? এইসব দেখে যিনি চারাগাছটাকে বৃক্ষে রূপান্তরিত করেছেন তার কষ্ট লাঘব করবে কে? নিজের স্বপ্ন পূরণ না করে যিনি সন্তানের স্বপ্নকে পূরণ করতে চান, তাহলে তার ত্যাগ কেন চোখের জলে শুকিয়ে যায়? সম্পত্তি পাওয়ার লোভে নয়, আজ মৃদুলকান্তের শিক্ষা সত্যি বুঝতে পেরেছে তিনজনকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করল। বাবা, এই যেন আর ধরে না। চুপ! আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।